পাকিস্তানের স্থিতিশীলতা আনতে রাজনৈতিক ঐক্যের ডাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। ইমরান খানকে আলোচনায় বসার প্রস্তাব, ইতিবাচক সাড়া পিটিআইয়ের। গাজায় ইসরায়েলি হামলায় মানবিক সংকট চরমে, পুরোপুরি সেনা প্রত্যাহার না করার হুঁশিয়ারি তেল আবিবের। লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভে গ্রেফতার গ্রেটা থুনবার্গ। বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান নিহত। তুর্কি সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ফেরার পথে দুর্ঘটনা, কারিগরি ত্রুটি কারণ, দাবি আঙ্কারার। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলায় পুলিশ ভ্যানে সশস্ত্র হামলায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর 5 সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার কারাকের গুরুগুড়ি এলাকায় একটি পুলিশের ওই গাড়ির ওপর অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় গাড়িতে থাকা পুলিশের সব সদস্যই প্রাণ হারান। হামলার পর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকা জুড়ে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। হামলার বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গভীর শোক প্রকাশ করে হতাহতদের পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। এদিন আলাদা ঘটনায় জেলার লাক্কি মারওয়াত শহরের তাজুরি এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে পুলিশের এক সহকারী সাব ইন্সপেক্টর সহ 2 জন আহত হন। ভূ রাজনৈতিক দাবার চালে উত্তপ্ত হয়ে উঠছে ইয়েমেনের পরিস্থিতি। এবার মধ্যপ্রাচ্যের প্রভাবশালী শক্তি সৌদি আরবের হুমকিকে রীতিমতো বৃদ্ধাঙ্গুলি দেখালো ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল STC। ইয়েমেনের বৃহত্তম ও তেল সমৃদ্ধ প্রদেশ হাদ্রামাউতের পূর্ণ নিয়ন্ত্রণ নিল সশস্ত্র এই গোষ্ঠীটি। এর আগে সৌদি আরব STCকে বেশ কিছু কঠোর সতর্কবার্তা দিয়েছিল। সৌদি আরব স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে হাদ্রামাউত তাদের জন্য একটি রেড লাইন। কিন্তু হুমকি উপেক্ষা করে 3 সপ্তাহ আগে আকস্মিকভাবে সৌদির সীমান্তবর্তী হাদ্রামাউতের নিয়ন্ত্রণ নেয় STC। এরপর তারা প্রদেশটির তেল ক্ষেত্র এবং প্রধান প্রধান চেকপোস্টগুলোতে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। দখলকৃত অবস্থানে নিজেদের প্রশাসন ও সামরিক শক্তিকে স্থায়ী রূপ দিচ্ছে গোষ্ঠীটি। 22 ডিসেম্বর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ইয়েনি সাফাক। এক ভিডিও বার্তায় STCর জাতীয় পরিষদের প্রধান আলী আল খাতিরি বলেছেন, হাদ্রামাউতে তারা গত 3 ডিসেম্বর থেকে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন। এছাড়া কাউকে হেনস্থা করা হচ্ছে না বলেও দাবি করেছেন তিনি। STC সদস্যদের মতে অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে সেখানকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং ব্যবসা বাণিজ্য বেড়েছে। ইয়েমেনকে 2 ভাগে বিভক্ত করে আলাদা দেশ তৈরির দাবি করছেন STC সমর্থকেরা। আমরা দক্ষিণ আরব রাষ্ট্র ঘোষণার দাবি জানাচ্ছি। এটি আমাদের বৈধ অধিকারগুলির মধ্যে একটি। 1994 সালে দক্ষিণ আরব রাষ্ট্র দখল করা হয়েছিল। আমরা আমাদের দেশ ও আমাদের সম্পদ পরিচালনা করতে প্রস্তুত। স্বনির্ভর দক্ষিণ আরবের জনগণের জন্য মর্যাদাপূর্ণ জীবন উপভোগ করার সময় এসেছে। আমি আশা করি রাষ্ট্রপতি জনগণের দাবি গুরুত্ব সহকারে নেবেন। আজ আমরা রাস্তায় যে দৃশ্য দেখছি তা আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে উপস্থাপন করবেন, যাতে এই রাষ্ট্রের স্বীকৃতি লাভ করা যায়। ইয়েমেনের একটি অংশ এমনিতেই হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে। যে অংশটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ছিল সেখানের নিয়ন্ত্রণ এখন নিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এতে করে আন্তর্জাতিক স্বীকৃত সরকারের অবস্থান বেশ নাজুক হয়ে পড়েছে। STCর নেতারা দাবি করেছেন তারা ওই অঞ্চলে স্থিতিশীলতা এনেছেন। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে STC যোদ্ধারা অনেক মানুষকে নির্বিচারে আটক করেছে। বিশ্লেষকদের অনেকেই মনে করেন এটি আসলে পর্দার আড়ালে সৌদি আরব বনাম সংযুক্ত আরব আমিরাতের এক ধরনের প্রভাব বিস্তারের লড়াই। সৌদি আরব চায় ইয়েমেনকে এক রাখতে, যাতে তাদের সীমান্তে অস্থিরতা না বাড়ে। অন্যদিকে STC চাইছে সৌদি সমর্থিত সরকারি বাহিনীকে হটিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে। এই জটিল পরিস্থিতিকে মার্কিন ম্যাগাজিন জেকোবিন আখ্যা দিয়েছে ভয়ঙ্কর রাজনৈতিক মোড় হিসেবে। STC যদি হাদ্রামাউত ধরে রাখতে পারে তবে ইয়েমেন কার্যত 3 ভাগে ভাগ হয়ে যাবে, যেখানে উত্তরে হুতি, দক্ষিণে STC আর মাঝখানে দুর্বল আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। তেলের খনি আর সৌদি সীমান্ত সংলগ্ন এই অঞ্চলের দখল নেওয়ায় ইয়েমেনের অখণ্ডতা এখন খাদের কিনারায় গিয়ে ঠেকেছে। উত্তেজনায় নতুন পারদ চড়িয়ে দিচ্ছে ভারত। সম্প্রতি বিজেপির পশ্চিমবঙ্গের এক শীর্ষ নেতা বাংলাদেশে কয়েকটি ড্রোন পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। সেই সাথে কলকাতায় তিনি বাংলাদেশের উপহাইকমিশনও রাখতে দিতে নারাজ। দিল্লি, কলকাতা, শিলিগুড়ি সহ বাংলাদেশ কূটনৈতিক মিশনগুলোর সামনে তাণ্ডব চালাচ্ছে উগ্রপন্থীরা। তারা ভাঙচুরের পাশাপাশি বাংলাদেশের কর্মকর্তাদেরও হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। পরিস্থিতি বেগতিক হওয়ায় কার্যক্রম সীমিত করতে বাধ্য হচ্ছে বাংলাদেশের মিশনগুলো। ভারতের রাষ্ট্রদূতকে তলব করে নিন্দা জানানো হয়েছে।
তারপরও উস্কানি থেমে নেই। অনবরত ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে অস্থির করার পায়তারা চলছে। এদিকে ভারতের গণমাধ্যম ছড়াচ্ছে আরেক গুজব। ভারতের গণমাধ্যম TV9 বাংলার খবরে দাবি করা হচ্ছে বাংলাদেশের সীমান্ত এলাকায় নাকি টহল দিচ্ছে আধুনিক ড্রোন। তারা বলছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সতর্ক দৃষ্টি রাখছে, আকাশে উঠছে নজরদারির চোখ। দুই দেশের মধ্যেই চলছে কূটনৈতিক যোগাযোগ আলোচনা। সীমান্তের গ্রামগুলোতে সাধারণ মানুষ স্বাভাবিক জীবন কাটালেও তারা অনুভব করছে অদৃশ্য এক উত্তেজনার তরঙ্গ। যেন দুই দেশের আকাশের মাঝখানে ভেসে আছে প্রশ্ন, পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? বাংলাদেশের হাতে থাকা তুরস্কের তৈরি TB2 ড্রোন নিয়ে আগে থেকেই জুজুর ভয় দেখাচ্ছে ভারত। এই ড্রোন ঘন্টার পর ঘন্টা আকাশে ভেসে থাকতে পারে, নজর রাখতে পারে বিস্তীর্ণ অঞ্চলের উপরে, আর তাতেই নাকি ভারতের বড় ভয়। যদিও ঢাকা বরাবরই এই ধরনের কোনো পদক্ষেপ নেয়ার কথা অস্বীকার করে আসছে। বাংলাদেশের দাবি, রুটিন ওয়ার্কের বাইরে তারা কোনো কার্যক্রম চালাচ্ছে না। বাংলাদেশ সবসময় শান্তির কপোত ওড়ালেও ভারতের চোখ উস্কানির বিষ বাক্যে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই তারা নানা কুটচাল চেলে যাচ্ছে। কোনোভাবেই শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি নয় ভারত। উল্টো পান থেকে চুন খসলেই করবে দোষারোপ। ভারতীয় উস্কানির সেখানেই শেষ নয়, উল্টো তারা সীমান্ত এলাকায় সেনা জড়ো করে বাংলাদেশের উদ্বেগ বাড়াচ্ছে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কাও করছে দিল্লি। বাংলাদেশ বারবার এসব ঘটনার প্রতিবাদ করলেও দিল্লি লাজবাব। চীনের বড় পরিকল্পনা, ভারতের অরুণাচল নিজেদের অংশ করতে চাইছে বেজিং। যুক্তরাষ্ট্রে কংগ্রেসে সম্প্রতি জমা দেওয়া বার্ষিক প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করেছে যে চীন ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের সঙ্গে যুক্ত করতে চায়। প্রতিবেদন অনুযায়ী চীনা নেতাদের জন্য এটি মূল লক্ষ্য। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীন তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো অংশে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। বেজিং লক্ষ্য করছে 2049 সালের মধ্যে চীনা জাতির মহান পুনর্জাগরণ সম্পূর্ণ করা হবে। এই পুনর্জাগরণের মধ্যে রয়েছে ভারতের অরুণাচল, তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ। চীনের পরিকল্পনায় তাইওয়ানকে নিজেদের সঙ্গে যুক্ত করা একটি স্বাভাবিক প্রয়োজনীয়তা হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন পরিকল্পনায় পুনর্জাগরণকৃত চীন বিশ্বের শীর্ষ পর্যায়ে প্রভাব বিস্তার করবে এবং এমন একটি শক্তিশালী সেনাশক্তি তৈরি করবে যা যেকোনো অভিযানের লড়াই ও জয় নিশ্চিত করতে পারবে। একই সঙ্গে তারা নিজেদের ভৌগোলিক অখণ্ডতা, নিরাপত্তা ও উন্নয়নমূলক স্বার্থ রক্ষা করবে। প্রতিবেদন পাকিস্তান ও চীনের সম্পর্ককেও গুরুত্ব দিয়েছে। বলা হয়েছে, ইসলামাবাদের সঙ্গে চীন সামরিক সম্পর্ক গভীর করছে। তারা যৌথভাবে JF-17 যুদ্ধবিমান তৈরি করছে এবং পাকিস্তানি চীনের একমাত্র ক্রেতা যারা J-10 যুদ্ধবিমান কিনতে পারছে। এছাড়া চীন ড্রোন সহ অন্যান্য সামরিক সরঞ্জামও পাকিস্তান সহ কয়েকটি দেশে সরবরাহ করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, $3 বিলিয়ন পাকিস্তানকে 8টি ইউয়ান ক্লাস সাবমেরিন বিক্রির পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি চীনের লিবারেশন আর্মি পাকিস্তানে সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়ে ভাবছে বলে জানানো হয়েছে। এসব তথ্যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে, যা এশিয়া অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বলে মনে করা হচ্ছে। তুরস্কে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ। একই দুর্ঘটনায় দেশটির আরও 4 কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার তুরস্ক থেকে ত্রিপোলি ফেরার পথে আঙ্কারার কাছে বিধ্বস্ত হয় তাদের বহনকারী প্রাইভেট জেট। নাশকতা নয়, প্রাথমিকভাবে বিমানের যান্ত্রিক ত্রুটিকেই মনে করা হচ্ছে দুর্ঘটনার কারণ। ভাড়া করা বিমানে তুরস্ক সফরে গিয়েছিলেন লিবিয়ার সেনাপ্রধান আল হাদ্দাদ সহ 5 কর্মকর্তা। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে আলোচনা হয় দুপক্ষের মাঝে। ফিরতি পথে ঘটে বিপত্তি। দুর্ঘটনার সম্মুখীন হয় লিবিয়ার সরকারি কর্মকর্তাদের বহনকারী ফ্যালকন 50 মডেলের প্রাইভেট জেটটি। কর্তৃপক্ষ বলছে, স্থানীয় সময় রাত 8টার দিকে আঙ্কারা থেকে উড্ডয়নের কিছু সময় পরই বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয় আকাশযানটিতে। এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমোদন নেওয়া হয়। তবে সেই প্রক্রিয়া শুরুর আগেই এয়ার ট্রাফিকের রাডার থেকে গায়েব হয়ে যায় আল হাদ্দাদের বিমানটি। পরে হাইমানা নামক জেলায় পাওয়া যায় উড়োযানটির ধ্বংসাবশেষ। উদ্ধার অভিযানে বের করে আনা হয় নিহতদের মরদেহ। প্রাথমিক তদন্তে এটিকে নিছক দুর্ঘটনা হিসেবেই দাবি করছে তুর্কি প্রশাসন। পশ্চিম লিবিয়ার শীর্ষ সামরিক কমান্ডার ছিলেন আল হাদ্দাদ। 2011 সালে গাদ্দাফি বিরোধী আন্দোলনেও সক্রিয় ভূমিকা ছিল তার। গোষ্ঠীগত দ্বন্দ্বে জর্জরিত লিবিয়াকে একত্রিত করার চেষ্টায় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত আল হাদ্দাদ। দেশজুড়ে যার ছিল ব্যাপক জনপ্রিয়তাও। সেনাপ্রধান আল হাদ্দাদের মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে লিবিয়া।